নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আজকের গল্প খাজা আহমেদ আব্বাসের লেখা। গল্পের নাম প্রতিশোধ। গল্পের পটভূমিকা সম্ভবত আমাদের দেশ স্বাধীন হওয়ার পর, যখন আমাদের দেশ বিভাগ হয়, তখন আমাদের দেশের মানুষ কত অত্যাচার, কত পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইটাই লেখক এই গল্পটার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। আশা করি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। তাহলে চলি, গল্পটা শোনাই সকলকে। দুটো রঙের বিভীষিকা, ভয়ঙ্করের প্রেতচ্ছায় অদৃশ্য কায়াহীন পদসঞ্চারে পিছু নিয়েছে তার দিন রাত। লাল, টকটকে লাল, আর ফ্যাকাশে হলুদ, আর ভয়াবহ বিবর্ণতা। লাল মানুষের তাজা খুন যেন, হলুদ মরার মুখের রক্তশূন্য পাণ্ডুরতা। লাল আর হলুদ, হলুদ আর লাল, বাতাসের গায়ে ভেসে বেড়াচ্ছে রং দুটোর বুদবুদ। দিন রাত্রি কি জাগরণে কি নিদ্রায়, হয়তো হাঁটছে, হয়তো বা বসে রয়েছে, কিন্তু সব সময় মাথার ভেতরে চোখের চোখটা বন্ধ করলে প্রতিচ্ছবিটা যেন এটাই আসছে। সেই আত্মা যেন চারিদিকে নাচছে, মৃত্যু তাণ্ডবের অদৃশ্য নৃত্য করছে, আর চারিদিকে যেন গর্জিত হচ্ছে প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। লাল আর হলুদ, হলুদ আর লাল, রং দুটোর জ্বলন্ত পাবক শিখার তীক্ষ্ণতা বেঁধে ফেলছে তার দেহ, মন আর আত্মার সমগ্রটাকে। সবাই জানে যে হরিদাস পাগল হয়ে গেছে। হরিদাসও কথা কয় না কারোর সঙ্গে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর সঙ্গে না। এই নির্বকতাই তার মস্তিষ্ক বিকৃতের যথেষ্ট পরিচালক। তা না হলে সে কথা কয় না কেন? রাজ্যের যত মজার মজার মুখরোচক উত্তেজক আলাপ আলোচনার আসরে তার অমন বোবা আর গোমরা মুখ কেন? না, কারুর বিয়ের গল্প, কেউ সিনেমার গল্প, কি এমন গাল গল্প, কুৎসা, নিন্দা, রাজনীতি, সাহিত্য। হরিদাস এসব সবকিছু চৌহদ্দির বাইরে। এমনকি তার চোখ মুখ পর্যন্ত কোনো ভাবান্তর হয় না। একবার শুধু দাঙ্গার খুনের গল্প উঠিয়ে দাও, তারপর দেখো ঘৃণার ক্রোধের লেলিহান আগুনের ঝলকের চোখ দুটো উঠেছে জ্বলে। নির্বাক হরিদাসের অগ্নি ভয়ঙ্কর চোখ জোড়া তখন যেন লড়াইয়ের হাঁক দেয়। প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। পাঞ্জাব বিভাগের সময় হরিদাস ছিল লায়ালপুরের একজন ডাকসাইটে উকিল। তখন কেবল বিভক্ত পাঞ্জাবের টুকরো দুটোকে নৃশংস ভয়াবহ গৃহযুদ্ধের অগ্নিস্রাবী কড়াইয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। লায়ালপুরের বাস্তুত্যাগীরা বলেছে দাঙ্গায় হরিদাসের গোটা পরিবারটাই খুন হয়ে গেছে। তারপর কেটে গেছে লম্বা প্রায় 10 মাস। কাল নাকি সর্বদুঃখহরা। সেই মারাত্মক স্মৃতিও ধীরে ধীরে আবজা হয়ে এসেছে। তাছাড়া সঠিক কেউ জানত না কিভাবে তার স্ত্রী আর কন্যা মারা গেছে। আরো হাজার হাজার জনের মতো নদীতে ঝাঁপ দিয়ে, নতবা গৃহদাহে, নয়বা খুনঘোর ছুরির আঘাতে। হরিদাস কাউকে বলেনি সে কথা। হরিদাস পাগল হয়নি, অথচ মাঝে মাঝে পাগল হবার ইচ্ছা তাকে পেয়ে বসে। সে সবকিছু সে ভুলতে চায়। হৃদয় বিদারী ভয়াবহ স্মৃতির অহর্নিশ নিপীড়ন অসহ্য। কিভাবে তার বাড়ি লুট হলো, কিভাবে তার স্ত্রী নদীতে ঝাঁপ দিয়ে মরল, কিভাবে প্রতিবেশী বন্ধুরা নিহত হলো, এইসব। সব থেকে মারাত্মক হচ্ছে কন্যা জানকীর স্মৃতিটা। উফ, ঘিলিতে কি যেন একটা কামড়াতে থাকে। মনের পর্দায় মর্মান্তিক ছবিগুলো ভেসে ওঠে যেন বিশৃঙ্খলভাবে। সেসব ছবি কি ভয়ঙ্কর! জানকী, তার 17 বছরের জানকী, মায়ের বুকের ধন, বাপের চোখের মণি। গোলাপের পাপড়ির মতো ছিল তার গায়ের রং আর চোখ। নার্গিস ফুল কোথায় লাগে, ছিপছিপে লতিয়ে ওঠা দেহ বল্লরী।
ভয় হয় মৃদুতম স্পর্শেই কুঁকড়ে যেতে পারে। গোটা লায়ালপুরের সব থেকে সুন্দরী, সব থেকে বুদ্ধিমতী মেয়ে জানকী। মুখখানা কি চমৎকার, সারল্যের প্রলেপ রয়েছে তার উপরে। পাশাপাশি আরেকটা ছবি ঝিলিক মেরে ওঠে, কয়েকটা কুৎসিত ভয়াবহ মুখাবয়ব, চোখে পাশব ও কামনার একটা বিধ্বংসী অগ্নিশিখা, ওষ্ঠের কোঞ্চনেই শয়তানির নারকীয় হাসি। সূর্যলোকে চকচক করছে ছুরির শানিত ধার, বন্দুকের অদৃশ্য কালো কালো চোখ দ্যুতিময়তায় জ্বলছে। সেই ভয়ঙ্কর মুখগুলো এগিয়ে আসে জানকীর দিকে ভয়ঙ্করের পদক্ষেপ ফেলে। এখনো 10 মাস পরেও হরিদাস নিজের অনুনয় ভারাক্রান্ত কাতর ভিক্ষা প্রার্থনার প্রতিধ্বনি যেন শুনতে পায়। মারো আমাকে, মেরে ফেলো, শুধু শুধু আমার মেয়েটাকে ছেড়ে দাও। ফের এগিয়ে আসে ওরা জানকীর দিকে, বিভীষিকার কালো কালো ছায়া রঙের ওদের মুখে। আমি মুসলমান হতে রাজি আছি, আমার মেয়েও হবে, শুধু একটু দয়া করো, একটু দয়া করো, ওকে বাঁচাও। নৃশংস বিকট মুখগুলোতে কোনো রকম কারুণ্যের কোনো ছায়া নেই। কামনা ভয়ঙ্কর চোখগুলো জানকীর দিকে এগোতে থাকে। গোখরো সাপ যেন এগোচ্ছে সম্মোহিত শিকারের দিকে। আমার মেয়ের কচি বয়স ও সুন্দরী, দেখতেই পাচ্ছ, তোমরা যে কেউ ওকে মুসলমান করে বিয়ে করো, কেবল খালি জীবনটা ওর নিও না। একটা মুখ, এতগুলো ভয়াবহ মুখের ভেতর সেটা যেন আরো ভয়ঙ্কর। হলদে ময়লা দাঁত, চোখ ভরা বিকট সব কামনা, ক্ষুধায় বিশ্বগ্রাসী দাবানল, উল্লাসে আর উত্তেজনায় ঘন কালো দাড়ি কাঁপছে তার মাত্র কয়েক ইঞ্চি দূরে জানকীর সেই ফুলের মতো সৌন্দর্য। পর মুহূর্তে হরিদাসের দৃষ্টি আবছা হয়ে আসে। প্রেতায়িত কালো মেঘ যেন চাঁদ ঢেকে ফেলেছে, কিন্তু বর্বরের পাশব আক্রমণে জানকী গুড়িয়ে যাওয়ার আগেই হরিদাসের দৃষ্টি আটকে যায়। জানকীর চোখে ছড়িয়ে রয়েছে অদ্ভুত ভীতি, ব্যাকুলতার ছায়া। ভীতি, ঘৃণা, অসহায়তা, নৈরাশ্য, নিষ্ফল করুণা ভিক্ষা, সব কিছু মিশিয়ে। সামনেই বাপকে বাঁধা হয়েছে একটা গাছের সঙ্গে। মেয়ের ইজ্জতহানি সচক্ষে দেখবার জন্য তাকে রাখা হয়েছে জিইয়ে। বিভৎস সেসব দৃশ্য অসহ্য। হরিদাসের চোখের পাতাটা বন্ধ হয়ে আসে। স্মৃতির পর্দায় দৃশ্যটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গে আপনিই তার চোখটা বদ্ধ হয়ে যায়। হায়, কান দুটোও যদি একবার বধির হয়ে যেত, তাহলে তো ওই মর্মভেদী বিকট আর্তনাদ তাকে শুনতে হতো না। গায়ের কাপড় নির্দয় হাতে ফরফর করে টেনে ছেঁড়া সেই শব্দ, শয়তানটার কামড় তো নিঃশ্বাসের ভারী শব্দ, জানকীর সেই মরণ চিৎকার, গোঙানি কান্না, এখনো সেসব তার কানে বাজে। এমনকি মনের এতগুলো পাতা ডিঙিয়েও সেই ভয়ানক মুখগুলো একটার পর একটা স্পষ্ট হয়ে ওঠে। 1, 2, 3, 4, 5 পরপর মুখগুলো ভেসে উঠছে, যতক্ষণ না সেই অসহায় কান্নাকে তারা মৃত্যুর স্তব্ধতায় শুষে নেয়। এই স্তব্ধতাটা আরো ভয়ঙ্কর রক্তঘনতায় জমাট বাঁধা আর্তনাদের থেকেও। তারপর আস্তে আস্তে সে চোখ খোলে। ফুলের মতো জানকীর মুখখানা, ফুলটা যেন কেউ মারিয়ে নিষ্পৃষ্ট করে দেয়া হয়েছে মাটির সঙ্গে। বিবর্ণ সৌরভচ্যুত প্রাণহীন একটা ফুল, আলুলায়িত কেশ সঞ্চারে অত্যাচারের বিশৃঙ্খলা। কপোল তটে নৃশংস দংশনের স্পষ্ট গভীরতা। ক্ষত মুখ থেকে রক্ত বেরোচ্ছে ফিনকে দিয়ে। মৃত পাণ্ডুর মুখে যেন রুজের একটা রক্তিম লালিমা। গায়ের পাপড়ি রঙা চামড়া কেটে রক্ত বেরোচ্ছে। নিষ্ঠুর ধারালো দাঁতের আঘাত স্পষ্ট। সমস্ত শরীরের ক্ষত মুখ দিয়ে রক্ত ঝরছে। গাল, কান, নাক, এমনকি খোলা বুকটা থেকেও। জন্মের মতো। হ্যাঁ, যতদিন বাঁচবে ততদিন যেন হরিদাসের মনের ক্যানভাসে
ওই শয়তান রক্তের আখরে এঁকে দিয়ে গেছে এই ছবিখানা। এই ছবি চির অম্লান, কিছুতেই ভোলবার নয়, অসম্ভব। নিজের হাতে হরিদাস সাজিয়েছে মেয়ের চিতা। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেছে জানকী। অগ্নিদেব তার কোমল সুন্দর দেহ নৈবেদ্য গ্রহণ করেছে। পবিত্র নিষ্পাপ দেহ নির্মাল্য, আহত অপমানিত ধর্ষিত সে দেহ। হরিদাস এখনো সেই চিতার অগ্নিশিখা যেন দেখতে পায়। শিখাগুলো যেন নাচছে তার চোখের সামনে, লাল আর হলুদ ঊর্ধ্বমুখী শিখা। তার মনে হয়েছিল জানকীর নয়, হিন্দুস্থানের ইজ্জত দাহ করা হচ্ছে। চিতাগ্নি শিখার সঙ্গে মানবতা যেন উবে যাচ্ছে। সৌন্দর্য, দয়া, ধর্ম আর সহানুভূতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একবার শুধু প্রতিহিংসা চরিতার্থ করে তার পর মুহূর্তেই মৃত্যুকে সে জড়িয়ে ধরবে। চিতার আগুন একসময় নিভল, কিন্তু প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল হরিদাসের মনে। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। কোটের নিচে ধারালো ছুরি লুকানো রয়েছে, কিন্তু কোথায় সুন্দরী মুসলমান মেয়ে? জিঘাংসু হরিদাসের অতৃপ্ত আত্মা খুঁজে বেড়াচ্ছে তাকে। দিল্লির মুসলমানের অনেকেই দাঙ্গায় নিহত হয়েছে, কেউ কেউ পাকিস্তানে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। যারা এখনো থেকে গেছে তারা তো পথে বেরোতেই সাহস করে না। কাপুরুষ কোথাকার ভীতুর দল। ভাগ্য হরিদাসের সঙ্গে অদ্ভুত খেলা শুরু করেছে। বাস্তুত্যাগী পুনর্বসতি সাহায্য তহবিল থেকে সে 300 টাকা পেয়েছে। এত টাকা দিয়ে কি করবে? কেউ তো নেই তার, আর কোনো ঘর নেই, পরিবার নেই, আহার পরিচ্ছদের তার কিছুর দরকার নেই, এমনকি বাঁচবার পর্যন্ত ইচ্ছাটাও নেই। কি করবে হরিদাস অত টাকা দিয়ে? ভাবতে ভাবতে নয়াদিল্লি আর পুরনো দিল্লির পথে পথে ঘুরে বেড়াতে থাকে সে। কর্নার প্লেস থেকে চাঁদনি চক, চাঁদনির থেকে জামে মসজিদ, মসজিদের সরু সরু মিনার, সাদা গম্বুজের ওপর নজরে পড়ল ফের জেগে ওঠা প্রতিহিংসার সংকল্প। মুসলমানের বিরুদ্ধে, গোটা মুসলিম সমাজের বিরুদ্ধে। জামে মসজিদ থেকে দালিয়াগঞ্জ, তারপর রাজঘাট, এমনকি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিও তার মন থেকে প্রতিহিংসার অগ্নিশিখা নির্বাপিত করতে পারে না। গান্ধীজি মহাত্মা ছিলেন, ঋষি, কিন্তু আমি তো সাধারণ লোক। তিনি পারেন শত্রুকে ক্ষমা করতে, কিন্তু আমি পারি না। সেখান থেকে এডওয়ার্ড পার্কের রাজার পাথরের মূর্তি ঘোড়ার পিঠে বসে রয়েছে। বাহ হুজুর বাহ, চলে তো গেলে, এদিকে আমাদের ঠেলে দিলে এক মৃত্যুঘাতী দুর্দশায়। ততক্ষণ রাত হয়ে গেছে। ঘুরতে ঘুরতে সে একটা অচেনা জায়গায় এসে পড়ল। তারই মতো অসংখ্য বাস্তুত্যাগী ঘুমোচ্ছে পাকা রাস্তার ওপর। বাতাসের সঙ্গে মিশে রয়েছে ভারী তীব্র গন্ধ, সেন্ট, ঘাম, ভ্যাপসা মাটি, প্রস্রাব, ফুল, ফিনাইল, পেট্রোলের গন্ধ। বাঁধারে একসার দোকান, মিঠাইয়ের দোকান, দুধের দোকান, হোটেল এখনো খোলা রয়েছে, বাকিগুলো বন্ধ। প্রতিটা পথিকের দৃষ্টি একতলার আলোকিত ব্যালকনিতে নিবদ্ধ। আলোয় উজ্জ্বল রশ্মিতে আমন্ত্রণের পত্ররেখা, বায়ু তরঙ্গের ছন্দে সঙ্গীত ঝঙ্কার। জায়গাটা? বাবুজি, আচমকা সম্বোধন। একটা লোক, তার তির্যক দৃষ্টিতে প্রশ্ন। বাবুজি হুকুম করেন তো খাসা চিজ দেখাতে পারি। কথার মাথামুন্ডু কিছুই বুঝতে না পারে হরিদাস এগোতে থাকে, কিন্তু লোকটা এত সহজে ছাড়বার পাত্র নয়। খুশি না হলে আপনার বকশিসের সব পয়সা হারাম। কথার আবছা অংশ পরিষ্কার হয়ে গেল তার মুখের ইঙ্গিত থেকে। ভাই, আমি একজন বাস্তুত্যাগী, হরিদাস বলল। আমিও তাই বাবুজি।
আমরা তো একই দলের, আসুন না আমার সাথে। একটা মুসলমান মেয়ে আছে, পাকিস্তানে খেসারাত নেবার এই তো সুযোগ। পাকিস্তানি হুর ভোগ করবার এই তো সুযোগ। মুসলমান মেয়ে, পাকিস্তানি হুর। প্রতিহিংসার লাল আর সেই হলদে শিখা হরিদাসের চোখের সামনে তখন নাচছে প্রেতায়িত নাচ। যেতে যেতে লোকটা আপনা থেকেই বলতে লাগলো, বাবুজি, এমন মেয়ে হাজারেও একটা মেলে না। বয়স কত বা হবে, বড় জোর 17 কি 18। তারপর এদিক ওদিক ইতস্তত তাকাতে তাকাতে ফিসফিস করে বলল, আমরা ওকে জালন্ধার থেকে নিয়ে এসেছি। কি বলবো বাবুজি, ওকে রাজি করিয়ে ব্যবসায় নামাতে পাক্কা 10 মাস সময় লেগেছে। জানকীরও কি একই বয়স ছিল না? জানকীও কি নামজাদা লোকের মেয়ে নয়? তবু সেই বীভৎস ভয়ঙ্কর মুখগুলো এক বর্ণ একটু দয়া দেখায়নি। 1 2 3 4 5 যতক্ষণ পর্যন্ত না সেই পবিত্র ফুলটা মাটির সঙ্গে মিশে গেছে। তাহলে আমি বা কেন দয়া দেখাতে যাব? হরিদাস ভাবল। তার হাত কোটের ভেতর রাখা ছুরিটা একবার ছুঁয়ে গেল। বেশ্যাবাড়ির সাধারণ বৈঠকখানা, মেঝেতে ময়লা সাদা চাদর বিছানো, সিলিং থেকে ঝাড় লণ্ঠন ঝুলছে, দেয়ালে সস্তা তৈলচিত্র টাঙানো। ভগবান কৃষ্ণ, রাজা রামচন্দ্র, সতী সীতা, নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী আর পণ্ডিত জওহরলাল নেহরু। দুটো বড় বড় আয়না। ঘরের এক কোণে বসে পান তৈরি করছে স্থূলাকায় কুৎসিত একটা প্রৌঢ়া, মুখে ব্রণের দাগ। সমস্ত কিছুর ওপর তার যেন একটা বিচক্ষণ দৃষ্টি। বাজনার যন্ত্র, গায়ক আর বাজনাদারদের মাঝখানে রয়েছে সেই পাকিস্তানি হুর। গান গাইছে সে। হরিদাস হুর দেখেনি কখনো, কিন্তু শুনেছে চেহারার বিবরণ। মেয়েটা হুরই বটে। গায়ের রং জানকীর চেয়েও সুন্দর, তবে রক্তহীনতার বিবর্ণতা স্পষ্ট। দেহ সৌষ্ঠবে মঞ্জরিত লতার কৃশতার সুকুমার্য। কালো আয়ত চোখ, তবে এ চোখে সুস্থতার জ্যোতি বা জীবনের ছায়া নেই, যেমনটা জানকীর ছিল। তার বদলে নৈরাশ্যের অন্ধকার প্রকাশ পাচ্ছে। হরিদাস দেখছিল মেয়েটা গাইছে, কিন্তু কানে তার বিন্দু বিসর্গ গানের কিন্তু বুলি কোনো কিছুই ঢুকছিল না। ঘর বোঝাই শ্রোতা। হরিদাসের চোখ এই জনতার অস্তিত্ব অনুভব করছে, কিন্তু তারা কি ধনী না দরিদ্র, ভদ্রলোক না বদলোক? এ স্তর বিন্যাস বোঝবার মতো দৃষ্টির তীক্ষ্ণতা চোখে নেই। লোকটা বলেছিল মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন ঘর ফাঁকা হয়ে যাবে। গোটা রাতের জন্য দর ঠিক হয়েছে 200 টাকা, মাত্র 200। বাকি টাকা তাহলে কি করবে? বাকি টাকার দরকার আর নেই। পরের দিন বাঁচবার আর কোনো ইচ্ছাই নেই তার। আজকেরটাই জীবনের শেষ রাত। কাল থেকে সে মুক্ত, সব কিছুর থেকে সে মুক্ত। টাকা পয়সা, দৌলত, প্রতিশোধ, জীবন। 10 টাকা করে 100 টাকায় মেয়েটাকে বকশিস দিয়ে দিল। পায়ের কাছ থেকে 10 টাকার নোট কুড়িয়ে নেবার সময় মেয়েটা প্রতিবার তাকে সালাম করল। যাক, এতেও বিক্ষুব্ধ মন কিছুটা অন্তত সান্ত্বনা পাচ্ছে। একটা মুসলমান মেয়েকে এভাবে অপমান করে হরিদাস অন্তত এটুকু ভাবতে পারছে যে তার অপমানিত মেয়ের প্রতিশোধ সে নিচ্ছে। এ তো সামান্য মাত্র। নিষ্পলক স্থির চোখে হরিদাস মেয়েটার প্রতিটা গতিবিধি লক্ষ্য করতে লাগল। সে বুঝতে পেরেছিল মেয়েটা জাত ব্যবসায়ী নয়। ওর সব অঙ্গভঙ্গি সব যান্ত্রিক, অনুভূতিহীন। নগ্ন বাহু দুলিয়ে গানের সঙ্গে অপাং দৃষ্টি ছুড়ে ব্যবসার কায়দায় প্রদর্শন ওর অপটুতায় ধরিয়ে দিচ্ছিল। দম নেয়া ঘড়ির মতো মেয়েটা।
হরিদাসের সারা শরীরে একটা ভৌতিক রহস্যময় অনুভূতি কিলবিল করে বয়ে গেল। মনে হলো জীবন্ত মানুষ নয়, একটা মরার দেহ জাদুকরের মায়ায় কেমন যেন একটা সাময়িক জীবন পেয়েছে। আরেকটা জিনিস নজরে পড়ল, টাকা বকশিস দেওয়ার অছিলায় যখনই কেউ ওকে ছুতে চেষ্টা করছে তখনই কিন্তু মেয়েটা ছিটকে প্রসারিত হাত সরিয়ে দিচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠের মতো। আশ্চর্য, মুখে কিন্তু তার এই অনিচ্ছার কোনো ভাবান্তরই নেই। রোষ কি বিরক্তি কিছুই নয়। টাকা নোট যা কিছু পাচ্ছিল তাচ্ছিল্যের সঙ্গে সেগুলো ছুঁড়ে দিচ্ছিল ঘরের কোণে সেই বসে থাকা সেই স্থূলাকায় প্রৌঢ়ার কাছে। এই অবহেলা প্রৌঢ়ার মুখে দাগ কাটেনি, কিন্তু টাকাগুলো ছুঁড়ে দেবার সময়কার কবজির ঝাঁকুনিতে অসহ্য ঘৃণার প্রকাশ স্পষ্ট হচ্ছিল। মেয়েটা যেন বলতে চাইছিল, নাও নাও, টাকা নাও, যে টাকার জন্য এই বাজারে আমায় বিক্রি করেছ, এই নাও, তারপর আমাকে রেহাই দাও, নাও, তুমি খুশি হও। ওর নিপীড়িত নিরীহিত কেমন করে যেন হরিদাসের মনে একটা ভাবান্তর সৃষ্টি করল। হরিদাসের স্ত্রীর বিশ্বাস জন্মালো। মেয়েটার জন্ম ভদ্র, ধনী, মর্যাদা সম্পন্ন পরিবারে। পরিষ্কার সুস্পষ্ট সুরক জ্ঞান আর উচ্চারণ ভঙ্গিতে সুশিক্ষার পরিচয় প্রকাশ পাচ্ছিল। রাত দুপুর হলো, একে একে সবাই চলে গেল। মেয়েটাও চলে গেল শোবার ঘরে, এমনকি একবারও তাকালো না হরিদাসের দিকে, ওর বাকি রাতের একমাত্র খদ্দের। হরিদাস সেই লোকটাকে 200 টাকা দিয়ে উঠল। লোকটা টাকাগুলো চালান করলো কুৎসিত চেহারার সেই পৌড়া বাড়িওলির কাছে। পৌড়া টাকাগুলো দেখতে লাগলো ঘুরিয়ে ঘুরিয়ে আলোর নিচে। তারপর খুশি হয়ে 10 টাকার একটা নোট তুলে দিল লোকটার হাতে। লোকটা সালাম করে চলে গেল। ময়লা সেই পায়রিয়া ধরা বিচ্ছিরি দাঁত বের করা পৌড় চোখ টিপে হরিদাসকে বলল, বাবুজি, এবার ভেতরে যান, তবে একটু সাবধান, মেয়েটা নতুন কিনা, আপনি তো জানেন সব কিছু। পরবর্তী হরিদাস ঢুকে পড়ল ঘরে। সতর্কতার সঙ্গে আলো ভালো করে দরজার আগল সে লাগাল। দেয়ালের দিকে মুখ ফিরিয়ে মেয়েটা বসেছিল খাটের ওপর চিন্তাকুলভাবে। হরিদাস এগুলো সেদিকে। হরিদাসকে দেখেই মেয়েটা সম্ভ্রম সহকারে উঠে পড়ল। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, তারপর জুতোর ফিতে খুলে দিতে বসল। হয়তো এই হুকুম ছিল বাড়িয়ালির। ছেড়ে দাও, কর্কশ স্বর হরিদাসের কণ্ঠে। পায়ের কাছে নতজানু হয়ে বসা একটা মুসলমান মেয়েকে দেখে বেশ তৃপ্তি বোধ করছে সে। গায়ের কাপড় সরাও। কম্পিত হাতে মেয়েটি শাড়ি খুলল, কেবল রইল পেটিকোট আর ব্লাউজ। এগুলো অসহায় লজ্জায় ও দেয়ালের দিকে মুখ ফেরালো। পেটিকোটটা ঝুপ করে মাটিতে খসে পড়ল। হরিদাসের হাতটা পকেটের ছুরির ওপরে। তোমাকে আমি সম্পূর্ণ নগ্ন দেখতে চাই, বুঝেছ? এখনো হয়নি। 200 টাকা নগদ দিয়েছি তার তোমার জন্য। মেয়েটা মুখ ফেরালো, চোখে অব্যক্ত ভিক্ষার নিদারুণ কারুণ্য। আশা ওই মধ্যবয়সী খদ্দেরটার যদি দয়া হয়, হয়তো তার মনে দয়া হতে পারে, ওর সম্পূর্ণ নগ্নতার ওপরে জেদ নাও করতে পারে। জলদি কারো, হরিদাস গর্জে উঠল নির্দয়ভাবে, আমার সময় নেই। পকেটের ভেতর ছুরির ধার পরীক্ষা করছে তার হাত। মেয়েটা সুইচের দিকে এগোবার চেষ্টা করল। না, পথ রোধ করে দাঁড়ালো হরিদাস। অন্ধকার নয়। জানকীর কি হয়েছিল? খোলা রাস্তার উপরে দিনের আলোয় কি তার ইজ্জত হানি করা হয়নি? ব্লাউজ খুলল মেয়েটি। ছুরিও প্রস্তুত। এবার মেয়েটা তাকালো তার দিকে, চোখে তার করুণ ভিক্ষার আবেদন। এইভাবে জানকী তাকিয়েছিল সেই হৃদয়হীন পশুগুলোর দিকে, কিন্তু তারা কণা মাত্র দয়া দেখায়নি। না, হরিদাসও দেখাবে না। হাতের আঁচলা দিয়ে মেয়েটা মুখ ঢেকে কাঁদতে লাগলো।
কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার বুকের ওপর। হরিদাসের ডান হাতে ছকমক করে উঠল ছুরিটা। মৃত্যু আঘাত হানতে সে উদ্যত। অপর হাতে মেয়েটির হাত দুটো হিঁচড়ে নামালো মুখ থেকে। ও দেখুক হরিদাস কি করতে যাচ্ছে। জানকীও তো দেখেছে। এই মুহূর্তটার জন্য তার দীর্ঘ 10 মাসের অধীর প্রতীক্ষা। লাল আর হলুদ সেই আগুনের শিখা যেন নাচছে উল্লাস ভরে। হরিদাসের এক হাতে উদ্যত ছুরি আর অপর হাতে পাশব ভঙ্গিতে সে বুকের কাঁচলের দিকে এগিয়ে আসতে মেয়েটা আর্তনাদ করে উঠল। করুণ, তীব্র, মরণ আর্তনাদ। চোখে মৃত্যুভীতির গাঢ় ছায়া। হরিদাস দেখল সে চোখে আরও কিছু আছে। ভীতির সঙ্গে ঘৃণা, করুণা ভিক্ষার আবেদন স্পষ্ট, আর রয়েছে সম্পূর্ণ অসহায়তা। ঠিক জানকীর চোখের দৃষ্টি, কিন্তু তবু সে দৃষ্টি জানকীকে বাঁচাতে পারেনি। বিদ্যুৎ চমকের ক্ষিপ্রতায় হরিদাসের বাঁ হাত স্পর্শ করল। এ কি, কাঁচুলি এত ভারী ঠেকছে কেন? তবু হ্যাঁচকা টান মারল কাঁচুলিটায়, আর এর সঙ্গেই ছুরিটা শূন্যেই উদ্যত হয়ে রইল। লজ্জায় হরিদাস চোখ ফেরাল। মাত্র একটা কথা শব্দ হয়ে ফসকে বেরিয়ে এলো তার সেই ঠোঁট দুটোর মাঝখান থেকে। বেটি। কাঁচলের নিচে যেখানে সে ছুরির আঘাত করতে যাচ্ছিল সেখানে সে দেখল সেই স্তন দুটো আর নেই, মিলিয়ে অদৃশ্য হয়ে গেছে। সেখানে তো কিছুই নেই, কিছুই নেই। এই সুন্দর গল্পটা শ্রোতা বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করে দিও। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো, যাতে আমি আরো উৎসাহ পাই সুন্দর সুন্দর গল্প তোমাদের শোনাতে। এগুলো সবই লেখকের হয়তো কল্পনা, কিন্তু কিছু তো সত্যিই তো এগুলো আমাদের তখনকার সমাজে এগুলো ঘটেছিল। মানুষকে কত সহ্য করতে হয়েছে তারই একটা প্রতিচ্ছবি লেখক তুলে ধরেছেন তার গল্পের মধ্যে দিয়ে। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।